ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ক্লাস 10-এর তোমার চ্যাপ্টার 4 থেকে 4 নম্বরে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? ভারতীয় ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কেউ কেউ সিপাহী বিদ্রোহ বলেছেন। এর কারণগুলি এখানে আছে, দেখো। সূচনাতে আমরা যেটা দেখছি, ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর বহু ক্ষোভ জমা থাকলেও এই বিদ্রোহের মতো এত বড় বিদ্রোহ এর আগে কিন্তু হয়নি। ভারতীয় সিপাহীরাই এই বিদ্রোহের সূচনা করেছিলেন। 1857 খ্রিস্টাব্দের ঘটনায় যারা অংশগ্রহণ করেছিল তাদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল তোমার দেশীয় সিপাহীরা। নেতৃত্ব দিয়েছিল যারা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান নেতা নেত্রীরা বেসামরিক ব্যক্তি হলেও তারা সিপাহীদের দ্বারা সমর্থিত কিন্তু ছিলেন। এই মহাবিদ্রোহের প্রকৃত নেতৃত্বে ছিলেন সিপাহীরাই। সেনা ছাউনি থেকে বিদ্রোহকে জনগণের মধ্যে তারাই কিন্তু ছড়িয়ে দিয়েছিল। সরকারি সৈন্যদের সঙ্গে সম্মুখ সমরে তারাই কিন্তু লড়েছিল। ব্রিটিশ ভারতে যেসব সেনা ছাউনিতে বিদ্রোহ দেখা দিয়েছিল সেই অঞ্চলে জনগণের মধ্যে বিদ্রোহ ছড়িয়েছিল। যেসব সেনা ছাউনিতে বিদ্রোহ হয়নি সেখানকার অবস্থা কিন্তু স্বাভাবিক ছিল। আচ্ছা, বিদ্রোহের সূচনায় অংশগ্রহণের নেতৃত্বে যেহেতু সিপাহীদের প্রধান ভূমিকা ছিল, তাই বিদ্রোহ শেষে সিপাহীদের বেশিরভাগ শাস্তি ভোগ করতে হয়। কামানের গোলা, বন্দুকের গুলি বা ফাঁসির দড়িতেও তাদের কিন্তু প্রাণ দিতে হয়েছিল। আচ্ছা, এর বিরুদ্ধ মত, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে দেশীয় সিপাহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এ কথা অনস্বীকার্য। কিন্তু এ কথাও সত্য যে সব দেশীয় সিপাহী বিদ্রোহে যোগদান করেননি। ঠিক আছে। আচ্ছা, নামুদ্রিপাদ দেখিয়েছেন যত সংখ্যক সিপাহী বিদ্রোহ করেছিল ততোধিক সিপাহী বিদ্রোহ দমনে অংশ নিয়েছিল। এর মূল্যায়নে আমরা দেখছি যেটা যুক্তি, তথ্য, বিরুদ্ধ মত বিশ্লেষণ করে এ কথা স্বীকার করতেই হয় যে 1857 খ্রিস্টাব্দে ঘটনা ছিল অনেকাংশে সিপাহী বিদ্রোহ। কোথাও কোথাও এর পিছনে সক্রিয় বা নিষ্ক্রিয় জনসমর্থন ছিল। চার্লস রেক্স, কে মেলসন এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় একই মত কিন্তু এখানে ব্যক্ত করেছেন। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এটা দেখো, জমিদার সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 19 শতকে বাংলায় অনেক সভা সমিতি গড়ে উঠেছিল। ডক্টর অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। জমিদার সভা ছিল এই সময়ের একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠাতাকাল এবং প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা জানব। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর। জমিদার সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র প্রমুখ। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, তবে দ্বারকানাথ ঠাকুরকে এই সভার প্রাণপুরুষও বলা হয়েছিল। আচ্ছা, এর উদ্দেশ্য কী ছিল? 1. জমিদারদের স্বার্থ রক্ষা করা, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, রাজস্ব বিভাগের সংস্কার করার জন্য আন্দোলন করা, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের জন্য চেষ্টা করা। এই সভার কার্যাবলী। 1 নম্বরে দেখো, জমিদারদের সঙ্গে যোগাযোগ রক্ষা। জমিদার সভা ভারতের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন করে বিভিন্ন অঞ্চলের সদস্যদের মধ্যে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হয়। 2. ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার। জমিদার সভা ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর দাবি করেছিল। 3. সমর্থন লাভের প্রচেষ্টা। জমিদার সভা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল ব্রিটিশদের সমর্থন লাভের চেষ্টা করে। সর্বশেষ আমরা সাফল্য দেখব, যেটা হচ্ছে জমিদার সভা কার্যাবলীর প্রধান সাফল্য হলো প্রতি গ্রামে 10 বিঘা পর্যন্ত নিষ্কর জমি রাখতে সরকারের সম্মতি আদায় করা। জমিদার সভা দীর্ঘস্থায়ী হয়নি। ডক্টর রাজেন্দ্রলাল মিত্রের মতে এই প্রতিষ্ঠানই হলো ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত। এটা দেখো, এটাও বেশ ইম্পর্টেন্ট। গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। যেসব মনীষীদের লেখায়
ভারতীয় জাতীয়তাবোধ ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। এই উপন্যাসে তিনি কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন। গোরা উপন্যাসটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। বিংশ শতকে প্রথম দশকে বাংলা রাজনৈতিক আন্দোলন উত্তাল হয়ে ওঠে, অর্থাৎ শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় স্তরে শুরু হয় উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি বিরোধী ছিলেন। বিংশ শতকের এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ গোরা উপন্যাস রচনা করেছেন। এর মূল বিষয় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় এক আইরিশ যুদ্ধে মারা যান। তার আসন্ন প্রসবা স্ত্রী ব্রাহ্মণ কৃষ্ণ দয়ালের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি এক পুত্র সন্তান প্রসব করে মারা যান। এই ছেলেটির নাম গোরা। কৃষ্ণদয়াল বাবুর নিঃসন্তান স্ত্রী আনন্দময়ী নিজের সন্তানের মতো লালন পালন করেন তাকে। তার পরিচয় গোপন ছিল বলে গোরা নিজেকে ব্রাহ্মণ সন্তান বলেই জানত। এর বৈশিষ্ট্য হলো, এক পয়েন্ট হচ্ছে জাতীয়তাবোধ। বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষ লোকেরা প্রতীকী চরিত্র হলো গোরা। জাতীয়তাবোধের বিকাশে বহু উপন্যাসের মধ্যে গোরা উপন্যাসটি বিশিষ্টতা দাবি রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসে সমকালীন যুগ জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন। এক দ্বন্দ্ব ও তা থেকে উত্তীর্ণ এক সামগ্রিক পরিমণ্ডল এখানে চিত্রিত হয়েছে। এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের সঙ্গে ধর্মের সঙ্গে মানবসত্ত্বের বিরোধ ও সমন্বয় স্পষ্ট হয়েছে। জাতিভেদ, বর্ণবৈষম্য, অভাব ও দারিদ্র্যের সমাধানের ইঙ্গিতও রবীন্দ্রনাথ দিয়েছেন। আচ্ছা, এরপর আমরা মধ্যবিত্ত মানসিকতা নিয়ে জানবো। এই উপন্যাসে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের মানসিকতা ফুটে উঠেছে। একটি সমন্বয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবধারা, বিক্ষোভ আন্দোলন, দেশাত্মবোধের প্রথম স্ফুরণে চাঞ্চল্য, ধর্ম ও ভাবাবেগ স্থান পেয়েছে। বাঙালির আত্মপ্রতিষ্ঠা, অনুসন্ধানী মনোভাব, কৌতূহল, মানবতাবোধ ফুটে উঠেছে। আচ্ছা, আইরিশ যুবক গোরা হিন্দু পরিবারে লালিত পালিত হয়ে নিজের বিদেশি সত্তা ভুলে গিয়ে বাঙালি হয়ে যায়, কিন্তু বাঙালি মেয়ে তাকে মেনে নিতে পারেনি বা গোরাকে বাঙালি বলে মনেই করেনি। সমাজের অন্দরে আসা বাঁধা এই সংকীর্ণতা গোরা উপন্যাসে ফুটে উঠেছে। দেখো, রবীন্দ্রনাথের চেতনায় ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ অখণ্ডভাবে ব্যক্ত হয়েছে। একটি জাতির সামগ্রিক পরিচয় গোরা চরিত্রের মধ্যে দিয়ে চিত্রিত হয়েছে। শেষে আমরা বলতে পারি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলনের এক দিক নির্দেশ করেছেন। তার নির্দেশিত পথ উগ্রতার নয়, বিভেদেরও নয়, সেবা, ভক্তির ও সমন্বয়। তাহলে আজকে স্টুডেন্ট এ পর্যন্তই আমি রাখছি। পরের দিন তোমাদের জন্য আবার অন্য প্রশ্ন নিয়ে আসবো। ভালো থেকো তোমরা, মন দিয়ে পড়ো।